আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো ধরনের সমস্যা থাকে, মাইকটা আনমিউট করে কোশ্চেন করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে আমরা কি পড়বো বলো তো? দেখে বুঝতেছো যে গণিত ম্যাথ পড়বো। হ্যাঁ, অনুপাত ও শতকরা দেখবো আজকে। তো অনুপাত বলতে তোমরা কি বুঝো? অনুপাত জিনিসটা হলো, আমরা যখন দুইটা জিনিস বা হতে পারে যে দুইটার বেশি জিনিস যদি তুলনা করি, তখন সেই ক্ষেত্রে আমাদের অনুপাতটা আসে। অনুপাত, ধরো বলা আছে যে নাবিলের বয়স হলো 50 বছর, আর আরেকজন আছে ধরো রাফসান, ওর বয়স বলা আছে 100 বছর। ঠিক আছে? এখানে দুইজন ব্যক্তি আছে যাদের দুইজনের বয়স, একজনের হলো 50 বছর আর একজনের হলো 100 বছর। এখন তোমাকে যদি বলা হয় যে নাবিল রাফসানের চেয়ে কত বছরের ছোট, তাহলে তো সেটা তো আমরা ইজিলি বের করতে পারবো যে রাফসানের বয়স থেকে নাবিলের যে বয়স সেটা বিয়োগ দিয়ে যেটা আসবে সেটাই, মানে 50 বছরের ছোট। এখন তোমাকে যদি কেউ বলে যে রাফসান নাবিলের চেয়ে কত গুণ বড় বয়সে, তখন সেটা আমরা কিভাবে বের করব বলো তো? তখন আমরা কি করব, যে আমরা যদি বলি নাবিল এর বয়স আর রাফসানের বয়স, এদের বয়সের আমরা একটা অনুপাত বের করতে চাচ্ছি, তাহলে সেটা কিভাবে বের করব? তাহলে তখন আমরা কি করব, নর্মালি এই নাবিলের বয়সকে রাফসানের বয়স দ্বারা ভাগ ভাগ করব। করব। ভেরি গুড। তাহলে এইটা কিসের অনুপাত হয়ে গেল? এটা হলো নাবিলের বয়স আর এইটা হলো রাফসানের বয়স। তার মানে এই অনুপাতটা হলো নাবিলের বয়স আর রাফসানের বয়সের অনুপাত। এখন এই অনুপাতকে কিন্তু, এটা যেমন আমরা ভাগ আকারে লিখেছি, এটাকে কিন্তু এই যে একটা কোলন চিহ্ন দিয়ে এভাবে লেখা যায়। এটাকে বলে 50:100। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে। এই যে আমি তোমাদেরকে যেটা বললাম, এই যে এই চিহ্নটা কোলন, যেটাকে আমরা অনেকে কোলন বলে চিনি, এটা কিন্তু এই অনুপাতের গাণিতিক প্রতীক। এখন ধরো তোমাকে বলা আছে এখানে একটা বক্স দেয়া আছে, এইখানে আর একটা বক্স দেয়া আছে। এই বক্সটা হলো একটা বর্গক্ষেত্র, ধরো আমার পুরোপুরি আঁকা হয় নাই, ধরে নাও এটা একটা বর্গক্ষেত্র যেটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। আর এই বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরো 3 সেন্টিমিটার। আমরা সবাই জানি না বর্গক্ষেত্র কি? বর্গক্ষেত্র যে তার প্রত্যেকটা যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান। আচ্ছা, এখন তোমাকে যদি বলে যে এই বর্গক্ষেত্রের বাহুর সাথে এই বড় বর্গক্ষেত্র বাহুর অনুপাত কিভাবে বের করব, কেউ কি বলতে পারবে? ধরো এটা হলো 1 নাম্বার বর্গক্ষেত্র, এটা 2 নাম্বার বর্গক্ষেত্র। এখন তোমাকে বলতেছে যে এই 1 নাম্বার বর্গক্ষেত্র আর 2 নাম্বার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত কিভাবে বের করবো। তাহলে কি হবে, প্রথমে যেহেতু 1 নাম্বার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চেয়েছে, তাহলে আমরা প্রথমে এই বাহুর দৈর্ঘ্য দিয়ে দিলাম 2, আর এটা দিয়ে দিব হলো পরেরটা 2 নাম্বার বর্গক্ষেত্র, তাহলে 2:3। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2:3।
ঠিক আছে, একটু কি বুঝছি সবাই? জি। আচ্ছা, ঠিক আছে। এখন এই দেখো এখানে বলা আছে, এখানে একটা অনেকগুলো বক্স আছে। এখানে এই বক্সের ভিতরে আবার 7টা সমান অংশের আরো 7টা বক্স আছে। এখন দেখো, এই প্রথম 2টা বক্স হলো সাদা কালার, আর বাকি যে 5টা বক্স আছে সেটা হলো কালো কালার। এখন তোমাকে যদি বলে যে সাদা এবং কালো রং করা অংশের অনুপাত কত হবে, বলো তো। তাহলে সাদা অংশ আছে কয়টা? 2টা। কালো অংশ আছে কয়টা? 5টা। তাহলে সাদা আর কালো রঙের অনুপাত কি হবে? 2:5। দুই সোজা। ইন্টু দুই অনুপাত পাঁচ। ভেরি গুড। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলি, এই যে অনুপাত যে আমরা ব্যবহার করতেছি 2:3, অথবা এই যে এটাকে তো এইভাবে লেখা যায় 2:3, এই অনুপাতের উপরের যে রাশি, বা এই যে এখানে যদি বলি এটার ক্ষেত্রে যে প্রথম যে রাশি, এইটাকে আমরা বলি হলো পূর্ব রাশি। আর এই যে পরবর্তী যে রাশিটা, এটাকে, বা নিচের যে রাশি, সেটাকে আমরা বলতেছি হলো উত্তর রাশি। এটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, যে অনুপাতের প্রথম রাশিটাকে আমরা বলতেছি হলো পূর্ব রাশি, আর পরবর্তী যে রাশিটা আছে সেটাকে আমরা বলতেছি উত্তর রাশি। আচ্ছা, সেকেন্ডটা কি বলছে, যে শওকতের ওজন 30 কেজি এবং তার পিতার ওজন 60 কেজি। শওকতের চেয়ে তার পিতার ওজন কত গুণ বেশি? তাহলে এটা কিভাবে বের করব? যেহেতু আমাদেরকে পিতার ওজন, দেখো কি বলছে, যে শওকতের চেয়ে পিতার ওজন কত গুণ বেশি। তাহলে আমরা কি করব, প্রথমে লিখবো পিতার ওজন ইস্টু শওকতের ওজন। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? পিতার ওজন কত দেওয়া আছে বলতো? 60 কেজি না? 60। আর এই যে শওকতের ওজন কত দেওয়া আছে? 30 30। কেজি। তাহলে হ্যাঁ, তাহলে এই 60:30 হলো এদের অনুপাত। এখন এটাকে আরো ভাঙা যায় না দেখো তো? এই অনুপাতটাকে কিভাবে জানি লেখা জি। যায় বলতো? এই যে 60/30, তাই না? ভাগ 30 আকারে দিয়ে যদি লিখি, ভাগ করা যায়। হ্যাঁ, তাহলে যদি ভাগ করি তাহলে কত আসবে বলতো? উপরেরটা আসবে 2, নিচেরটা আসবে 1, তাই না? 30কে যদি 30 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে? 1। আর 30কে যদি 30 দিয়ে ভাগ করি, 60কে যদি 30 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে? 2। তাহলে আমরা কি বলতে পারি, যে পিতার ওজন 2 অনুপাত শওকতের 1। ওজনের চেয়ে, হ্যাঁ, ওদের অনুপাত হলো 2:1। অর্থাৎ পিতা শওকতের চেয়ে কত গুণ বেশি? 2 গুণ বেশি। এই যে, 2 গুণ দেখছো? বেশি। ভেরি গুড। পরেরটাতে কি বলেছে, যে একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 50 জন ও 40 জন। তাহলে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কি হবে? এটা তো সোজা। তাহলে ছাত্রর ওজন সংখ্যা কত? 50, এটা প্রথমে দিছে। ছাত্রীর সংখ্যা কত? 40। তাহলে এটার অনুপাত কত হবে বলতো? 50/40। এটাকে কত 50 দিয়ে ভাগ অনুপাত করা যায়? 10 দিয়ে 10 ভাগ দিয়ে। করা যায় না? হ্যাঁ, এটাকে 10 দিয়ে ভাগ করলে থাকে 4, উপরেরটাকে 10 দিয়ে ভাগ করলে থাকে 5। তাহলে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত হবে 5:4। তোমরা কি বলতে পারবা যে এই 5:4 এর পূর্ব রাশি কোনটা? পূর্ব 5 রাশি হুম, 5। ভেরি গুড। 5 হলো পূর্ব রাশি। আর উত্তর রাশি কোনটা হবে তাহলে? 4। 4। হ্যাঁ, তাহলে পূর্ব রাশি হলো 5, উত্তর রাশি হলো 4। এখন অনুপাতের ক্ষেত্রে
যেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অনুপাত সবসময় সমজাতীয় জিনিসের ক্ষেত্রে হয়। ধরো আমি যদি বলি যে দুইজন ব্যক্তি আছে, একজন রহিম আর একজন আছে হলো করিম। সমজাতীয় বলতে কি বোঝাচ্ছে? বলা আছে যে রহিমের বয়স হলো 30 বছর আর করিমের বয়স ধরো 20 বছর। আবার রহিম হলো তোমার 5 ফুট লম্বা, করিম হলো 4 ফুট লম্বা। ধরো তোমাকে যদি বলে যে রহিমের বয়স আর করিমের উচ্চতার অনুপাত কত, সেটা কি আমরা বের করতে পারবো? বলো তো। জি। এটা কিন্তু আসলে বের করতে পারবো না। কেন পারবো না? কারণ আমাদের জিনিসটা হতে হবে অনুপাতের ক্ষেত্রে সমজাতীয়। তাহলে রহিমের যদি বয়স চাই অনুপাত বের করতে গেলে, করিমেরও আমাদের বয়সই দরকার হবে। আবার যদি আমরা বলি যে রহিমের উচ্চতার সাথে আমরা করিমের অনুপাত করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু করিমের উচ্চতারই অনুপাত বের করতে হবে। বুঝতে পারছো এটা? ধরো এই যে এটা কিন্তু হবে না, বয়স ইস্টু উচ্চতা, এটা কিন্তু হবে না। বয়সের সাথে সবসময় বয়সের অনুপাতই করতে হবে। আবার উচ্চতার সাথে উচ্চতার অনুপাতই করতে হবে। দুটো একই জিনিস, সমজাতীয়। এবার কি বুঝেছো সমজাতীয় জিনিসটা কি বুঝাইছে? জি। ভেরি গুড। জি। আচ্ছা, এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই অনুপাতের ক্ষেত্রে একক সবসময় সেম হইতে হবে। তার মানে এই যে ধরো আমাকে বলা আছে যে একটা শিশুর বয়স 5 বছর 4 মাস। 5 বছর 4 মাস। আর আরেকটা বালকের বয়স 6 বছর। তাহলে এটা কি আমরা কি অনুপাত করতে পারবো? বলো তো কেউ একজন। শিশুর বয়স হলো 5 বছর 4 মাস আর বালকের বয়স 6 বছর। দেখো আমি কি বলেছিলাম। দাঁড়াও। স্যার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, বোঝাচ্ছি। দেখো কি বলছে যে এইখানে শিশুর বয়সটা কিন্তু 5 বছর 4 মাস। তার মানে এখানে কিন্তু এককটা কিন্তু বছর মাস দুইটাতেই প্রকাশ করা আছে, কিন্তু বালকের বয়সটা কিসে প্রকাশ করা আছে? 6 বছর। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে আহ, হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই এককটা সবসময় একই হতে হবে। তাহলে যদি আমরা এই শিশুর বয়স আর বালকের বয়সের অনুপাত বের করতে চাই, তাহলে হয় দুইটা বয়সকেই আমাদের মাসে নিয়ে যেতে হবে, না হলে দুইটা বয়সকে আমাদের বছরে নিয়ে যেতে হবে। তো আমাদের জন্য মাসটা ক্যালকুলেট করা সোজা দেখে আমরা এটাকে কি করব, মাসে নিয়ে যাব। তাহলে বলো তো শিশুর বয়সটা মাসে যদি হিসাব করি তাহলে কত মাস হবে? 5 বছর সমান 64 কত মাস। মাস? 5 × 12, 60 মাস। তাই না? 64 মাস। প্লাস 4 মাস। হ্যাঁ, তাহলে টোটাল হবে 64 মাস। তাহলে এই শিশুর বয়সটা আমরা 64 মাসে পেয়ে গেছি। যদি এখন বালকের বয়সের সাথে অনুপাত করতে চাই, একক যেহেতু সেম হইতে হবে,
তাহলে এই বালকের বয়সের এককটাকে আমরা কিসে নিতে হবে বলতো? মাসে না? বালকের জি বয়সের এককটাকেও আমাদের মাসে নিতে হবে। তাহলে 6 বছর সমান কত মাস? 72। ভেরি গুড। 6 বছর সমান 72 মাস। তাহলে এই যে শিশু ও বালকের বয়সের অনুপাত কি হবে আমরা বের করি বলতো? কি হবে? 64 বাই কত বলতো? 64 শিশুর বয়স হলো 72 হ্যাঁ 72। 64/72 তাহলে এটাকে কি আরো কাটা যায় না? কত দিয়ে ভাগ করা যায় বলতো দুইটাকে? 8 8 এর দিয়ে নাম যায় না? 8, হ্যাঁ 8। 8। এটাকে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 8, এটাতে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 9। 9 আমি কি ঠিক লিখছি? জি। হ্যাঁ। তাহলে 8/9। তাহলে শিশু ও বালকের বয়সের অনুপাতকে আমরা কি লিখবো? 8:9। এটা কি বুঝতে পেরেছি সবাই? জি স্যার আচ্ছা, তাহলে আমাদের অনুপাত বের করার জন্য দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হলো আমরা সমজাতীয় জিনিসের অনুপাত বের করব, আর একক সেম হতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে। সমজাতীয় বলতে বয়সের সাথে বয়স, উচ্চতার সাথে উচ্চতা এরকম। আর একক বলতে এই যে আমরা বছর বা ফুট, এই দুইটারই সেম একক হতে হবে, যে দুইটার সাথে আমরা অনুপাত করব। আচ্ছা, এই যে এখানে ওরকম একটা উদাহরণই দিছে, এটা তোমরা দেখে নিবা, দেখলেই পারবা। প্রথমে এই বছরটাকে মাসে পরিণত করছে, এটাকেও বছরটাকে মাসে পরিণত করে দুইটা বয়সের অনুপাত বের করছে। এখন এই যে দেখো কি বলছে, দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, এই ভগ্নাংশটাকেই রাশি দুটার অনুপাত বলে। এটা তো আমরা দেখলাম। আর রাশি দুটা সমজাতীয় বলে একক, এই অনুপাতের কোনো একক নেই। আচ্ছা, আমি তোমাদেরকে এই যে বললাম, ধরো এই যে 64 মাস আর এই যে 72 মাস, এটা যদি আমরা অনুপাত যখন বের করব তখন তো আসছে 8:9। এটার কি কোনো একক থাকবে এই অনুপাতটার? কেউ কি বলতে পারবা? না। এটার কিন্তু কোনো একক থাকবে না। কারণ এই যে দুইটাই যেহেতু আমাদের একই একক হইতে হবে অনুপাতের ক্ষেত্রে, তার মানে এই দুইটা একক কিন্তু কাটাকাটি চলে যায়। দুইটা সেম একক থেকে এখানে একক থাকে না অনুপাতের। আচ্ছা, এখন আমরা বিভিন্ন ধরনের অনুপাত সম্বন্ধে জানবো। তো প্রথমেই আমরা দেখব কি, যে সমতুল অনুপাত। সমতুল অনুপাত কি তোমরা দেখো, জিনিসটা খুবই সোজা। তোমার কাছে একটা অনুপাত দেওয়া আছে, ধরো 2:5। এখন তুমি কি করবা, এই 2 কে আর 5-কে শূন্য বাদে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করবা, একই সংখ্যা। ধরো শূন্য বাদে তো অনেক সংখ্যা আছে, 1 2 3 4 5 6 করে, যে যার যেটা ইচ্ছা। ধরো আমি এই দুইটাকে 6 দিয়ে গুণ করলাম, 2 গুণ 6, 5 গুণ 6, তাহলে কত হলো? 12:30 না? তাহলে এখানে কি হবে, যদি আমি কোন একটা অনুপাতকে শূন্য বাদে এটার পূর্ব রাশি আর এই যে উত্তর রাশি দুইটাকে একই কোন একটা সংখ্যা দিয়ে গুণ করি, গুণ করার পর যে অনুপাতটা পাওয়া যায় সেটা হলো প্রথম অনুপাতের সমতুল অনুপাত। তাহলে আমাকে বলো তো, যে এই যে 2:5, এটাকে সমতুল অনুপাত আরো কিভাবে বানানো যায়? কেউ একজন বলো তো।
বলতে পারবা? যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে দিবা। ধরো আমি 3 দিয়েও যাবে? হ্যাঁ বলো। তোমাদের যে কোনো একটা যেটা মনে চায় সেটা দিয়ে গুণ করে দিবা, কিন্তু এই যে পূর্ব রাশি আর এই যে উত্তর রাশি এটাকে একই সংখ্যা দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? এটাকে একই সংখ্যা দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমরা এই অনুপাতটার সমতুল অনুপাত পেয়ে যাব। এই যে এই বইয়ে দেখো কি বলছে, এই যে 2:5। হ্যাঁ 2:5, এটাকে আবার ওরা কি করছে 2 দিয়ে গুণ দিছে, 2 দিয়ে গুণ করে কি পাইছে 4:10। তাহলে এই 4:10 আর 2:5 এটা হলো সমতুল অনুপাত। আবার এই 4:10-এরও আবার সমতুল অনুপাত বের করা যায় না। আমি যদি এটাকে 3 দিয়ে গুণ দেই আর এটাকে যদি 3 দিয়ে গুণ দেই তাহলে কত হবে 12:30। তাহলে এই 2:5, 4:10 আর 12:30 তিনটাই কিন্তু সমতুল অনুপাত। সমতুল অনুপাত কি বুঝছি? এখানে কি কারোর কোনো বুঝতে সমস্যা আছে? থাকলে বলো। সবাই বুঝছি সমতুল অনুপাত? জি স্যার। জি। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, এই যে এখানে একটা শূন্যস্থান দেয়া আছে, বলছে কি 1:2 সমান 5:শূন্যস্থান। এই শূন্যস্থানে কত বসালে এই দুইটা এই সমান দিয়ে যেহেতু লেখছে তার মানে কি এরা সমতুল অনুপাত। তাহলে বলো তো এখানে কত হবে? 10। 10 10। কিভাবে? এই যে এই 1 থেকে আমরা 5 পেয়েছি কিভাবে, 5 দিয়ে গুণ করে। তাহলে এই 2 কেও আমরা 5 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা। তাহলে আমাকে এইটা বলো তো যে 3:7 এটাকে এখানে কত হবে? 3:7 সমান শূন্যস্থান 28। 4। 12:28। ভেরি 12। গুড। কিভাবে? কারণ এই যে 7 আর 28 এই দুইটাই আমাদেরকে দেয়া আছে। তাহলে এই 28টা আমরা 7 থেকে কিভাবে পেয়েছি? 4 দিয়ে গুণ করে। তার মানে এই 3 থেকে এখানে যেটা পাবো সেটাও কি করতে হবে, 4 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 3 গুণ 4 কত হবে? 12। 12। তাহলে সবাই আমরা পারবো না কিভাবে সমতুল অনুপাত বের করতে হয়? আর বুঝলাম। আচ্ছা, এখন একটা উদাহরণ দেখি কি বলছে। যে জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত 3:2, আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত 5:1। আনিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস এটা বলা আছে। এখন কি বলছে যে উদ্দীপকের প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ করো। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে দেই যে অনুপাত থেকে শতকরায় প্রকাশ করা কি আমরা পারি? কিভাবে করতে হয়? ধরো একটা অনুপাত দেওয়া আছে 2:7, এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে কি হবে? 2:7-এর সাথে একটা 100 গুণ দিব আর পুরোটার উপর একটা পার্সেন্টেজ চিহ্ন। তাহলে এটা যত আসবে তত পার্সেন্ট। এটাই হলো অনুপাত থেকে শতকরায় প্রকাশ। এই যে এখানে যেমন বলছে যে উদ্দীপকের যে প্রথম অনুপাত, প্রথম অনুপাতটা কি দেওয়া ছিল 3:2 না? তাহলে এই 3:2 কে আমরা যদি শতকরায় প্রকাশ করতে চাই তাহলে কি হবে বলতো? 3:2 গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করব আর শেষে একটা শতকরা চিহ্ন দিয়ে দিব। তাহলে এটা কত হয়?
এই 2-কে 100-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে হয় 50। 50 গুণ 3 কত হবে? 150। এই হলো আমাদের প্রথমটা অ্যান্সার। এখন দেখি পরেরটা কি বলছে, 5 বছর পর আবিদার বয়স কত হবে? এখন আমাদের কি বলা আছে আমরা দেখি যে আবিদা আনিকার বর্তমান বয়সের অনুপাত কত? 5:1। তাহলে আবিদা ও আনিকা এদের বয়সের অনুপাত কত বলতো? কেউ একজন? বয়স হলো 5:1। আমাদেরকে এটাও বলা আছে যে আনিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস। আনিকার বর্তমান বয়স কত? 3 বছর 6 মাস। আচ্ছা, তাহলে এটাকে আমাদের জন্য হয় বছর অথবা মাসে নিয়ে গেলে সুবিধা হবে। তাহলে বলো তো কোনটায় নিয়ে যাওয়া সহজ হবে, বছরে নাকি মাসে? মাসে। মাসে। মাসে, very good। তাহলে এটা কত মাস হয়? 3 বছর হলো 3 12 36 আর 6, তাহলে 42 মাস। 42। ভেরি 42 মাস। এখন তাহলে আমি এটা লিখতে পারি না যে এটা তো আবিদার আর এটা হলো আনিকা। তাহলে 5:1 এটা সমান কি হবে? আনিকার বয়স যেহেতু দেওয়া আছে তার মানে আনিকার বয়স হলো 42 মাস, আর আবিদার বয়স আমরা জানি না বর্তমান বয়স, এখানে হলো শূন্যস্থান। তাহলে বলো তো এই আবিদার বয়সটা আমরা কিভাবে বের করব? এই যে দেখো, এটাকে কিন্তু সহজে লেখা যায়। এটাকে আমরা ওই যে ভগ্নাংশ আকারে লিখি, সমান উপরে ধরো আবিদার বয়সকে আমরা ধরতেছি হলো ক, ঠিক আছে, আর আনিকার বয়স দেওয়া আছে 42 মাস। এটাকে মাস লিখলাম কারণ আমাদের এইটার কিন্তু আমরা এখনো জানি না, এটা যদি মাসে চলে আসে তখন কাটাকাটি হবে। তাহলে ক সমান কত বের করতে পারবে না? এটা খালি এই পাশে গুণ হয়ে যাবে। ক সমান কি হবে? 5/1 গুণ 42 মাস। তাহলে কত হচ্ছে? কেউ একজন বলো তো। 210। ভেরি গুড, 210 মাস। এটা চাইলে তোমরা এই মাসেও রাখতে পারো, আবার যদি কেউ চাও যে বছরে রাখবা তাহলে 210-কে 12 দিয়ে ভাগ করে বছরে বের করতে পারবা। এটা কি বুঝছি কিভাবে আসছে? বুঝলে পরেরটাতে দেখি। পরেরটা কি বলছে যে ও, এটা কিন্তু আমাদের অ্যান্সার না, দেখো আমাদের কি বলছে। এই যে এটা আমরা বের করছি 210 মাস, এটা হলো আবিদার বর্তমান বয়স। কিন্তু আমাদের কি চাইছে যে 5 বছর পর আবিদার বয়স কত হবে? তাহলে কি করতে হবে? 5 বছর পর আবিদার বয়স কি হবে? 210 মাস যোগ 5 বছরে কত মাস হয়? 5 × 12 মাস না, 7 মাস। তাহলে এটা হবে 210 মাস যোগ 5 12 7। 270। ভেরি গুড, 270 মাস। তাহলে এটা হবে আমাদের এই খ নং-এর উত্তর। এখন কি বলছে, আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ? তাহলে এটা তো সোজা, তাহলে বর্তমান বয়সের অনুপাত তো আমাদের দেয়া আছে, তাই না? এই যে দেখো, কি বলছে, আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ। তাহলে আনিকার বর্তমান বয়স কত দেয়া আছে? 3 বছর 6 মাস। কিন্তু আমাদের কিন্তু
জেসমিনের বর্তমান বয়সটা দেয়া নাই, দেয়া আছে? আচ্ছা, এটা আমরা করি। জেসমিন আর আবিদা, এদের বয়সের অনুপাত, বর্তমান বয়সের অনুপাত 3:2। আবার আবিদা টু আনিকা, এদের বর্তমান বয়সের অনুপাত কত? 5:1। আমরা কি জানি? আনিকার বর্তমান বয়স জানি, সেটা কত বের করছিলাম? 42 মাস। এখন এর আগেরটা থেকে আমরা কি বের করছিলাম যে আবিদার বর্তমান বয়স? বলতো আবিদার বর্তমান বয়স কত বের করছিলাম? এর আগেরটাতে 42 12 কত জানি? এই যে দেখো, আবিদার বর্তমান বয়স কত বের করছিলাম? 210 মাস না? এই যে 210 মাস। তাহলে আবিদার বর্তমান বয়স 210 মাস, এটা আমরা কোথা থেকে পাইছি? খ থেকে। ঠিক আছে? এখন তোমাকে কি বলা আছে? এই জেসমিন আর আবিদার বয়সের অনুপাত দেয়া আছে। আবিদার বয়স জানো, বর্তমান বয়স। জেসমিনের বয়সটা বের করতে পারবা না আগের মতো করে? 3:2 সমান। তাহলে আমরা ধরলাম যে জেসমিনের বয়সটা যেহেতু জানি না, জেসমিনের বয়স কত একবার ধরছি। আচ্ছা, ধরলাম যে ধরো এক্স, কত? আবিদার বয়স 210। তাহলে এটাকে লেখা যায় 3/2 সমান x/210। এখান থেকে এক্স এর মানটা কত আসবে কেউ একজন বের করে বলো তো? এটাকে খালি এই পাশে গুণ দিয়ে দিবা। কেউ কি বের করতে পারছো? 630 কত কত একজন বলো। দুইকে যদি 210 কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে কত থাকে? 105। 105, 315। ভেরি গুড, 315 মাস। তাহলে আমরা, এটা হলো কার বয়স বলো তো? জেসমিনের বর্তমান বয়স। জেসমিনের বয়স কত? 315 মাস। আর আনিকার বর্তমান বয়সটা আমাদের দেওয়া ছিল 42 মাস। তাহলে এখান থেকে যদি আমরা আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ, শতকরা যেহেতু বলছে তার মানে অনুপাতটাকে শতকরা নিয়ে যেতে হবে। তাহলে সেটা কি করব? তাহলে 42:315, এটা হলো এদের অনুপাত। এটাকে আমরা যদি শতকরা নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে? 42/315 ইন্টু 100, সবার শেষে একটা শতকরা চিহ্ন। এখন যত আসবে তত, এটা তোমরা নিজেরা হিসাব করে পরে বের করতে পারবা। আচ্ছা, এখন কি বলছে যে 500 টাকা দুজন শ্রমিকের মধ্যে 2:3 অনুপাতে ভাগ করে দিতে হবে। তাহলে বলতো 500 টাকা আছে আমাদের টোটাল, এটাকে যদি আমি 2:3 অনুপাতে ভাগ করি তাহলে প্রথম অংশ কত হবে আর দ্বিতীয় অংশ কত হবে? এটা বের করার একটা সহজ টেকনিক হলো, এই যে অনুপাত, আমরা পূর্ব রাশি কোনটা? এটা পূর্ব রাশি, এটা। আর এটা হলো উত্তর রাশি। পূর্ব আর উত্তর রাশির যোগফল বের করব, কত হয় বলতো? 5। 5। হ্যাঁ। এখন তাহলে
এই 500 টাকার মধ্যে আমরা তো পুরাটাকে তাহলে আমাদের 5 ভাগে ভাগ করতে হবে। তাহলে প্রথম যে অংশ, প্রথম যে শ্রমিক সে পাবে কত? প্রথম শ্রমিক পাবে হলো, প্রথম শ্রমিক পাবে এই যে পূর্ব রাশি কত 2, আর টোটাল ভাগ পূর্ব আর উত্তর রাশির যোগফল কত 5। তাহলে 500 টাকার 2/5 অংশ পাবে। এটা তাহলে বের করো তো কত হয়? 200 টাকা হয় না? 200 টাকা। হ্যাঁ, তাহলে দ্বিতীয় শ্রমিক কত পাবে? দ্বিতীয় শ্রমিক পাবে হলো, এই যে উত্তর রাশি কত ছিল 3, তার মানে 500 টাকার 3/5 অংশ, এত টাকা। তাহলে কত হবে এটা? কাটাকাটি গেলে 300 টাকা। ভেরি গুড। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এই যে প্রথম শ্রমিক পাবে 200 টাকা, দ্বিতীয় শ্রমিক পাবে 300 টাকা। তাহলে তোমরা একটা জিনিস বলো তো, তোমাদের জন্য একটা কোয়েশ্চেন, দেখি কে পারে। আমার কাছে 300 টাকা আছে, এটাকে 1:2 অনুপাতে ভাগ করো। তাহলে ধরো প্রথম যে ভাগটা সেটা পাবে হলো রহিম, আর পরেরটা পাবে হলো জব্বার। এখন রহিম কত টাকা পাবে, জব্বার কত টাকা পাবে এই 300 টাকার মধ্যে? দেখি তো কেউ পারো নাকি। রহিম 300 এর কত টাকা পাবে, আর জব্বার কত টাকা পাবে? 100 টাকা। কে পাবে 100 টাকা? রহিম। ভেরি গুড। আর জব্বার? জব্বার 200 টাকা। ভেরি গুড। তাহলে আমরা কি করব, এই যে নিচে যে উত্তর রাশি, এখানে আমরা লিখবো হলো এই পূর্ব রাশি আর উত্তর রাশির যোগফল 3, আর রহিমের অংশ যেহেতু 1, তাহলে উপরে 1 দিব, আর জব্বারের অংশ যেহেতু 2, এখানে 2 দিব। তাহলে এটা কাটাকাটি করলে এটা হবে 100, এটা কাটাকাটি করলে এখানে হবে 200। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা দেখবো হলো সরল অনুপাত। সরল অনুপাত কি বলছে, যে সরল অনুপাতে আমাদের মাত্র 2টা রাশি থাকবে। অর্থাৎ আমরা এতক্ষণ যতগুলা অনুপাত দেখে আসছি, এই যে 2:5, 3:7, অথবা ধরো 5:2, এগুলো সব হলো সরল অনুপাত। এখানে মাত্র 2টা রাশি থাকবে, একটা হলো পূর্ব রাশি, আর একটা থাকবে হলো উত্তর রাশি। এই যে প্রথম, এই যে যেগুলো দেখতেছি এগুলো হলো পূর্ব রাশি, আর এই যে পরের যে অংশগুলো দেখতেছি সেটা হলো উত্তর রাশি। তাহলে বলো তো, 2:7:4, এটা কি সরল অনুপাত হবে? না, হবে না। কেন হবে না? কারণ এখানে 3টা রাশি আছে। আমাদের শর্ত হলো সরল অনুপাতে 2টা মাত্র রাশি থাকতে পারবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো হলো লঘু অনুপাত। লঘু অনুপাত হলো এমন এক ধরনের সরল অনুপাত যেখানে সরল অনুপাতে যেমন এই যে পূর্ব রাশি আর উত্তর রাশি থাকে, এখানে কি হয়, লঘু অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট হয়। তাহলে আমি তোমাদেরকে কয়েকটা দেই, তোমরা বলবা যে কোনটা হলো লঘু অনুপাত। আচ্ছা, আচ্ছা, বলো তো এখানে কোনটা কোনটা লঘু অনুপাত? 2:3। আর
আর কি আছে? না আর নেই। আচ্ছা, আর কেউ বলবা? আচ্ছা, আমি বলি। 2:3 ঠিক আছে, এটা লঘু অনুপাত, কারণ এই যে পূর্ব রাশি 2 আর উত্তর রাশি 3, তাহলে এই 2টা 3-এর চেয়ে ছোট। তারপর এই যে 5:5, এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ এই দুইটা সমান। আমাদের লঘু অনুপাত হতে গেলে এই প্রথম রাশিটা ছোট হতে হবে। এটা তো আরো হবে না, কারণ এখানে প্রথম রাশিটা বড়। দেখো তো এটা তাহলে হয় 4 নাকি? নাম্বারটা হবে। 4 নাম্বারটা ভেরি হবে। গুড। তাহলে 4 নাম্বারটাও হবে, কারণ 4 নাম্বারে প্রথমটা তৃতীয় রাশির চেয়ে ছোট। আচ্ছা, তাহলে আমাদের সরল অনুপাত গেল, লঘু অনুপাত গেল। তাহলে বলো তো, লঘুর বিপরীত গুরু অনুপাত কোনটা হবে? খালি লঘুর বিপরীত। তাহলে গুরু অনুপাত এমন একটা সরল অনুপাত যেখানে কি হয়, পূর্ব রাশি পূর্ব অর্থাৎ উপর হ্যাঁ বলো, পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে পূর্ব বড় হয়। রাশি উত্তর রাশি থেকে বড়। ভেরি গুড। তাহলে আমাদের এই যে এই গুরু অনুপাতের উদাহরণ কি হবে? 7:2, 4:1, এগুলো হলো গুরু অনুপাত। এইটা কি বলতো গুরু অনুপাত হবে 6:6? না। জি না। কারণ এটা সমান, হবে না। তারপর আবার যদি এটা হয় যে 2:4, এটা হবে? জি না। না। না, এটা হবে না। ভেরি গুড, এটা হবে না। তাহলে গুরু অনুপাত আমরা বুঝলাম। এখন আমরা দেখব যে একক অনুপাত। তাহলে আমরা সরল অনুপাতের মধ্যে একটা দেখছি লঘু অনুপাত, যেখানে কি হয়, পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট হয়। আবার গুরু অনুপাতে দেখছি কি, যে পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড় হয়। তাহলে একক অনুপাতটা কি হবে? যখন পূর্ব রাশি আর উত্তর রাশি সমান হয়ে যাবে, সমান হয়। তখন তখন সেটাকে কি বলবো? একক অনুপাত। একক অনুপাত। তাহলে এখানে কি হবে? পূর্ব রাশি সমান উত্তর রাশি। তাহলে বলতো, এখানে কোনটা কোনটা একক অনুপাত? এই চারটার 4 মধ্যে। অনুপাত 4, 5 অনুপাত 5। আর এক অনুপাত এক প্রথমটা হবে না? হ্যাঁ, চতুর্থটা। প্রথমটাও কিন্তু হবে। কারণ দেখো, প্রথমটাতে কিন্তু পূর্ব রাশিও এক, উত্তর রাশিও এক, দুইটাই কিন্তু সমান। তাহলে সেটা কিন্তু একক অনুপাতই হবে। আর এটা কিন্তু হবে না, কারণ এখানে পূর্ব রাশি উত্তর রাশি সমান না। এই একক অনুপাতের একটা মজার বিষয় হলো, এই সবগুলো যত একক অনুপাত আছে, সবগুলাকে কিন্তু আমরা 1:1 লিখতে পারি। এই দেখো, সমান যেহেতু, তার মানে এটাকে 4 দিয়ে যদি কাটাকাটি করি, সেটা 1:1 হয়ে যায়। আবার এটাকে যদি 5 দিয়ে কাটাকাটি করি, তাহলে 1:1 হয়ে যায়। এর জন্য এটার নাম একক অনুপাত। যে এটাকে যদি আমরা ছোট করে ফেলি, তাহলে সেটা 1:1 হয়ে যায়, অর্থাৎ দুইটাই সমান। ব্যস্ত অনুপাত একদমই সোজা। ব্যস্ত অনুপাতে কি বলছে? আমরা পূর্ব রাশি আর উত্তর রাশিকে জাস্ট উল্টায় দিব। এই যে সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি আর উত্তর রাশিকে পূর্ব রাশি করে দিব। যেমন 13:5, এটাকে আমরা যদি উল্টায় দিই, তাহলে কি হবে? 5:13 না? তাহলে এই 13:5 ব্যস্ত অনুপাত কি হবে? 5:13। তাহলে আমাকে বলো তো, যে 2:7 ব্যস্ত অনুপাত কত হবে? 7:2। ভেরি গুড, 7:2। এটা হলো এটার ব্যস্ত অনুপাত। আবার যদি আমরা উল্টায় বলতে চাই যে 7:2 এর ব্যস্ত অনুপাত কোনটা, সেটা হবে 2:7। 2:7। হ্যাঁ। মিশ্র অনুপাতটা কি? যে একাধিক সরল অনুপাতের
পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির গুলোর গুণফলকে উত্তর রাশি ধরে যে অনুপাতটা আমরা পাবো সেটাকে মিশ্র অনুপাত। তাহলে এটা আমরা দেখি কি বলছে। একদম সোজা। এখানে ধরো 1:3, 2:5, 4:6, তিনটা অনুপাত আছে। এই তিনটা সরল অনুপাত। কারণ কি, জাস্ট দুইটা করে রাশি আছে প্রত্যেকটা অনুপাতে। এখন এই তিনটার মিশ্র অনুপাত কি হবে? প্রত্যেকটার যে পূর্ব রাশি, এই পূর্ব রাশিগুলোর গুণফল করতে হবে 1 × 2 × 4। এটা হবে নতুন অনুপাতটার পূর্ব রাশি। আর উত্তর রাশি কোনটা হবে? প্রত্যেকটার যে উত্তর রাশি আছে এগুলোর গুণফল। তাহলে কত হবে? 90। 3 × 5 × 6, 90। হ্যাঁ, তাহলে আমরা বের করতে পারবো না কিভাবে মিশ্র অনুপাত বের করতে হয়? মিশ্র অনুপাত কিন্তু যে শুধুমাত্র তিনটার সরল অনুপাতেরই হবে এমন না, এখানে দুইটাও হইতে পারে বা একাধিক হইতে পারে, 10টা, 20টা, 5টা, যতগুলো ইচ্ছা। তোমরা আমাকে এটা বের করে দাও তো, যে 7:3 আর 2:4, এই দুইটার মিশ্র অনুপাত কত হবে? 14:12। 14:12। ভেরি গুড। এই যে প্রথমটা কিভাবে আসছে? 7 × 2। আর দ্বিতীয়টা কিভাবে আসছে? 3 × 4। আচ্ছা, এখন এই যে কাজ আছে যেগুলো, এগুলো তোমরা নিজেরা দেখলে পারবা, এটা বাসায় চেষ্টা করবা। উদাহরণ 4 কি বলছে, যে দুইটি সংখ্যার যোগফল 360, সংখ্যা দুটির অনুপাত 4:5 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে তো একদম সোজা। তাহলে এটাকে আমরা প্রথমে কি করব, এই 4 আর 5 এই দুইটার যোগফল কত? 9। তাহলে প্রথম সংখ্যাটা কি হবে? প্রথম সংখ্যাটা হবে 360 বাই 60 গুণ কত হবে? যোগফল কত? 9 না? নিচে হবে 9। আর প্রথম সংখ্যাটা, এই যে 4টা এখানে বসে যাবে, যা আসবে তত, এই যে 160। দ্বিতীয়টা ওইভাবে বের করব, নিচে 9, যেহেতু দ্বিতীয় রাশিটা ছিল 5, দ্বিতীয় অংশটা উপরে 5। এটা আমরা পারবো না? সবাই কি শুনতেছি? জি স্যার। ঠিক আছে, তাহলে এই উদাহরণ 5, উদাহরণ 6, এই দুইটা দেখবা তোমরা, এটা একই রকম। এই তিনটা উদাহরণ একই রকম। যে অনুপাত দাও থাকবে একটা, ওই অনুপাতের থেকে আমাদের কোনো একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা বের করা লাগবে। আচ্ছা, এখন আমরা অনুশীলনীতে আসি। অনুশীলনীতে সব দেখবো না। এই যে দেখো, এটা আসলে একদম সোজা। কি বলছে, যে নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত বের করো। তাহলে 25, 35, এটা তো একবারে বের করতে পারবো। কত হবে বলো তো? 25:35। এটাকে কি আর ভাগ করা যায় না আরো? জি। কত দিয়ে ভাগ করা যায়? 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে হবে 5, এটা হবে 7। তাহলে 5:7। 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বারটা আমরা করব, যে এই যে মিশ্র ভগ্নাংশ দিছে, দুইটা মিশ্র ভগ্নাংশ দিছে, এই দুইটার অনুপাত বের করতে হবে। তাহলে এইটাকে কি লেখা যায় বলতো? 3×7=21 যোগ 1, তাহলে উপরে কত হবে? 22 না? আর নিচে হবে 3, আর 5×9 = 45 যোগ 2, তাহলে 47। কত হবে? 47। 47। এটা কি বের করতে পারি না আমরা? জি। জি। ঠিক আছে, এখন বলতো এইখান থেকে আমরা কি করব? এরপর আমাদের তো জানি যে অনুপাতে এরকম ভগ্নাংশ আকারে তো আমরা কখনো দেখি নাই, যে দুইটা পূর্ব রাশি একটা ভগ্নাংশ, উত্তর রাশি একটা ভগ্নাংশ। এটাকে নর্মাল সংখ্যায় নিয়ে আসতে গেলে কি করব? আমি বলে দিই, এই যে নিচের যে হর আছে,
দুইটা হরকে আমরা লসাগু করব। তাহলে 3 আর 5 এর লসাগু কত হয়? 15 না? 15 15। তাহলে আমরা এই প্রত্যেকটা রাশিকে, পূর্ব রাশি আর উত্তর রাশিকে 15 দিয়ে গুণ করব। তাহলে 22/3 গুণ 15 টু কত হবে? 47/5 ইন্টু 15। তাহলে কত হচ্ছে বলতো? 22 গুণ 5 কত হয়? 110। 110 আর 47 গুণ 3 কত হবে? আর 47 গুণ 3 কত হবে? 141 ভেরি গুড। তাহলে কি আমরা বের করতে পারবো এরকম যদি ভগ্নাংশ আকারে দেওয়া থাকে? জি ভগ্নাংশ আকারে দেওয়া থাকলে আমরা নিচের হর দুইটাকে লসাগু করব, লসাগু করে পূর্ব রাশি আর উত্তর রাশিকে ওই লসাগু দিয়ে গুণ দিব, তাহলে বের হয়ে আসবে। আচ্ছা, এই 1 বছর 2 মাস আর 7 মাস এটা তোমরা বাসায় করবে, এটা পারবা। এটাকে কি করতে হবে? 1 বছর 2 মাসকে মাসে নিয়ে যেতে হবে, তারপর দুইটা মাস যখন একই রকম দুইটাই যখন মাস থাকবে তখন সেটাকে আমরা অনুপাত বের করতে পারবো। এটাও বাসায় করবা। এই যে এটা দেখো তো, এটা তো সোজা, 2 টাকা ও 40 পয়সা। 2 টাকা আর কি বলা আছে? 40 পয়সা। তাহলে আমাদের দুইটার একক কিন্তু একই না, একটা আছে টাকাতে, একটা আছে পয়সাতে। তাহলে আমাদের জন্য কি সুবিধা হবে? দুইটাকে কি টাকাতে নিয়ে যাও নাকি পয়সাতে নিয়ে যাও? পয়সা। ভেরি গুড। পয়সাটা নিয়ে যাও। হ্যাঁ, তাহলে আমরা এই 2 টাকাকে যদি পয়সাতে নিয়ে যাই তাহলে কত হবে? 200 কত পয়সা দিয়ে গুণ দিব 2 কে? ভেরি গুড, 200 120 পয়সা। আর হ্যাঁ, আর এটা আছে 40 পয়সা। তাহলে এই দুইটার অনুপাত কত হবে? 200:40। এটাকে আরো ভাগ করা যায় না? জি 10 দিয়ে ভাগ করা যায় না? 20/4। আবার এটাকে আরো ভাগ করা যায় কত দিয়ে? 4 দিয়ে। 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত হবে? 5, এখানে হবে 1। 40 ঠিক দিন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 40 দিয়ে করা যায়। 40 দিয়ে করলে একবারে 5:1 চলে আসবে। আচ্ছা, আর এই যে বলছে না যে অনুপাতকে সরলীকরণ করো, এটা তোমরা বাসায় করবা। সরলীকরণ মানে এই যে কাটাকাটি করে যে আমরা ছোট করতেছি না, এটা বলছে। জি বুঝেছি হ্যাঁ, আচ্ছা। এখন কি বলছে যে নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। এখান থেকে আমি একটা দেখাবো, বাকিগুলো তোমরা করবা। আহ হ্যাঁ, 4 নাম্বারটাই দেখি। 4 নাম্বারটা কি বলছে? পাকা ঘর 9 = 63:81। তাহলে আমরা দুইটারই উত্তর রাশিটা জানি, তাই না? দুইটারই জি উত্তর রাশিটা জানি। উত্তর তাহলে এই 9 থেকে 81 আমরা কিভাবে পেয়েছি? 81/9, তার মানে 9 দিয়ে গুণ করে পেয়েছি, তাই না? তাহলে প্রথমটা কত হবে? এই 63-কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে ভাই 7 তাহলে ভেরি গুড, তাহলে এটা হবে 7। এই 81 থেকে 9 পেয়েছি হলো 9 দিয়ে ভাগ করে, তাহলে 63 থেকে 7 যে আসলো সেটা কি করতে হবে? 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বাকিগুলো তোমরা বাসায় ট্রাই করবে। ক খ গ সোজা। একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। আচ্ছা, এখানে কি করতে হবে? এই যে ধরো 10:25 এটা একটা অনুপাত, তাহলে এই বাকিগুলো প্রত্যেকটা হবে কি? সমতল অনুপাত। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি 2টা ঘর পূরণ করি। এই 10:25 থেকে আমি যদি এই ঘরটাতে আসি, সেকেন্ড ঘরটাতে, তাহলে দেখো
50 কিভাবে পেয়েছি? 25-কে 2 দিয়ে গুণ করে 50 পেয়েছি না? জি 25 × 2 তাহলে এই উপরের প্রস্থটা কত হবে? 10-কে 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? 20 ভেরি গুড। 20 তাহলে আবার যদি সেকেন্ডটা যদি দেখি, এই যে 20:50, এটা থেকে আমাদের কত দরকার? 40:সামথিং। এই সামথিংটা আমাদের বের করা লাগবে এটা। তাহলে 20 থেকে আমরা 40 পেয়েছি কিভাবে? কম করে 2 দিয়ে গুণ করে। তাহলে এই 50 থেকে আমরা এখানে কত পাবো? 2 দিয়ে গুণ করলে যা হবে তাই, 100। এটা কি বুঝতে পারতেছি সবাই? জি আচ্ছা, এই বাকি দুইটা তোমরা করবা। কি বলছে যে নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। সমতুল অনুপাতগুলোকে কিভাবে চিহ্নিত করব? ধরো দেওয়া আছে 12:18, 6:18, 15:10। আমি এই তিনটার জন্য দেখাই। এটাকে কি করব? আমরা কাটাকাটি করে যতটা ছোট করা যায় ততটা ছোট করে ফেলবো। তাহলে 12:18-কে ছোট করলে কাটাকাটি করলে কত আসে বলতো? কত দিয়ে ভাগ করা যায়? 2:6 দিয়ে হ্যাঁ, এটাকে 6 দিয়ে 2:3 এটাকে 6 দিয়ে, তাহলে এখানে আসবে 2:3। এটাকে কত দিয়ে ভাগ করা যাবে? 6 দিয়ে না? 6 দিয়ে তাহলে কত হবে? 1:3 না? 1:3 হ্যাঁ, জি আবার যদি 15:10-কে আমরা করি তাহলে এটাকে কত দিয়ে যাবে? 5 5 দিয়ে। তাহলে এটা হবে 3:2। 3:2 আবার যদি পরের অনুপাতটা দেওয়া থাকে, যে 3:2 দেওয়া আছে, এটাকে কি আর কাটাকাটি করা যায়? যায় না জি না কিন্তু। তাহলে 3:2 3:2 থাকবে। পরে আরেকটা কি আছে, যে 6:9। এটা কি হবে? কত দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে তাহলে কত হবে? 2:3। তাহলে 3 এইখানকার মধ্যে যেগুলা একই রকম সমান সেগুলা কি হবে? সরল অনুপাত। এই যে দেখো 2:3 কোনটা কোনটা আছে? এইটা, এইটা। তাহলে এই 12:18 আর 6:9 এটা হলো সমতুল অনুপাত। আবার এই যে 3:2, এই 3:2 সমান না? জি এই 3:2 আর এই 3:2, তার মানে এই 15:10 আর এই 3:2 হলো সমতুল অনুপাত। এভাবে তোমরা বাকিগুলো বের করবা। সবগুলো একদম ছোট করে ফেলে যেগুলো যেগুলো সমান থাকবে সেগুলো হলো, সমানগুলো হলো একে অপরের সমতুল অনুপাত। আচ্ছা, মিশ্র অনুপাতে একটু আগে বের করে দেখাইলাম। কি করবা? যে প্রত্যেকটার পূর্ব রাশিগুলা গুণ করে যেটা পাবা সেটা হলো নতুন অনুপাতের পূর্ব রাশি, আর প্রত্যেকটার উত্তর রাশিগুলা গুণ করে যেটা পাবা সেটা হলো নতুন অনুপাতের উত্তর রাশি। বুঝছি সবাই? এটা কিভাবে বের করতে পারবো নাকি করে দেখাবো? বের করতে পারবো আচ্ছা, এই 7 নাম্বারটা তো একদম সোজা। বলতো এই 9:16-কে কিভাবে ব্যস্ত অনুপাত কত হবে? 16:9 16:9 ভেরি গুড। 16:9, খালি উল্টাই দিব। তারপর এই যে নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত? একক অনুপাতের সংজ্ঞা কি ছিল? যে পূর্ব রাশি আর উত্তর রাশি সমান। তাহলে এটা কি একক অনুপাত হবে? 21 জি না এবং হ্যাঁ, এটা হবে। 21 এটাও হবে না, এটাও হবে না। ঠিক আছে, এখন কিছু অঙ্ক আছে দেখি। কি বলছে যে 550 টাকাকে 5:6 আর 4:7 অনুপাতে ভাগ করো। তাহলে কি করব? 550 টাকা দেওয়া আছে, এটাকে যদি আমরা
5:6 অনুপাতে ভাগ করি, তাহলে প্রথম অংশটা কত হবে? 550 গুণন এই দুইটার যোগফল কত? পূর্ব রাশি আর উত্তর রাশি 11। প্রথম অংশটা 5, তাহলে এটা হবে 5। দ্বিতীয় অংশটা কি আছে? 550 গুণন এই দুইটার যোগফল 11। দ্বিতীয় অংশটা কত আছে? 6, তাহলে এটা হবে 6। এখন এটা হিসাব করে যত আসবে সেটা তোমরা বের করে দেখবা যে প্রথম অংশ কত আসে, দ্বিতীয় অংশ কত আসে। তাহলে এটাকে আবার সেম ভাবে আমরা 4:7 অনুপাতে ভাগ করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, বলো প্রথম অংশ কত আসছে? 250। প্রথম অংশ 250। আচ্ছা, আর দ্বিতীয়? আচ্ছা, দ্বিতীয় অংশ তোমরা ক্যালকুলেটরে বের করলে পেয়ে যাবা 330। 330। আচ্ছা, সেটা হিসাব করে দেখবা কত আসে। দেখো, তাহলে 4:7 অনুপাতটা এটা তোমরা বাসায় করবা মোট। তাহলে 10 গেল। হয় 11 নাম্বারটাও একই রকম, এই যে অনুপাত দেওয়া আছে, যোগফল দেওয়া আছে, সেম ভাবে সংখ্যা দুইটা নির্ণয় করতে পারবা না? 630, এটা হলো যোগফল দুইটা সংখ্যার। ধরলাম প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা y। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? x। 630 এর অনুপাত কত? 10:11। তাহলে এই দুইটার যোগফল কত? 10 যোগ 11 21। প্রথম সংখ্যার অংশ হলো 10, তাহলে এটা হবে প্রথম সংখ্যা। আর দ্বিতীয় সংখ্যা কত আছে? 630 গুণন করে হলো 11 21। আচ্ছা, দেখো, তোমাদেরকে তোমাদেরকে আমি দাগাই দিই, এগুলো একটু বাসায় করবা প্রথম থেকেই। এই যেটা আমি করছিলাম এইটা ক নাম্বার, এটা এক বাসায় করবা, এটা বাসায় করবা, এইটা, এইটা তোমরা একটু দাগাই নিও, হ্যাঁ? 3 এর খ আর 4-এর ছকটা তোমরা ফিল আপ করে নিয়ে এসো, আমি পরের দিন মিলাবো, তোমাদের থেকে শুনবো। আর নিচের সমতুল অনুপাত এটা কি করবা? এগুলো হলো পুরাটাই যেহেতু একই সাথে দেয়া, এটা পুরাটা তোমাদের ওরকম ছোট করে তারপর মিলাইতে হবে যে কোনটা কোনটা সমতুল অনুপাত। এটা করবা 5। 6 করার দরকার নাই, 6-এর খটা করবা। 7 দরকার নাই, 8 দরকার নাই, এই যে এটা করবা 12। 12 করবা। আর এইটা ট্রাই করবা, এটা পারো কিনা। বাকিটা আমি পরের দিন দেখাবো তোমাদেরকে। তোমাদের এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? কেউ কোনোটা বুঝতে জি পারো না। নাই বা আরেকবার বললে ভালো হয়? সব বুঝতে পেরেছি। আচ্ছা, যদি সব বুঝতে পারো তাহলে আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই থাকে। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কেউ করতে পারো। স্যার আরেকবার একটু উপরে দেখান তো, মানে তাকাই তো। ও আচ্ছা, চুপ করে দেখবা। হুম, ঠিক আছে। যেগুলো লাল দিয়ে দাগানো সেটা হলো তোমাদের বাসায় করবা।
হ্যাঁ হয়েছে। ঠিক আছে, নিচের গুলো? আচ্ছা, তোমরা কি সবাই দেখাইছো? জি স্যার। স্যার আচ্ছা, কারোর কোনো কোয়েশ্চেন আছে? আর না। কোনোটা কিছু বুঝি নাই। না। তাহলে তাহলে আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই, ম্যাথ।